ভালোবাসার উষ্ণতায় ইমতিয়াজ প্রেগনেন্ট। ইমতি যখন বুঝতে পারে তার দেহের ভিতর আরেকটা দেহ বেড়ে উঠেছে, তখন প্রথমে সে ঘাবড়ে যায়, কিন্তু তারপরেই আহনাফের কথা মনে পড়ে। আহনাফ তো তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। এই ভালোবাসার বিশ্বাসের উপরেই তো তাদের এই সন্তান। ইমতি পরক্ষণে বুঝতে পারে তার ভিতরে টেনশন কাজ করছে না, বরং একরকম আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। ইমতি আর আহনাফের প্রথম সন্তান হতে যাচ্ছে। এখন তার অতি শীঘ্রই বিয়ে করে নিবে। ইমতি এই আনন্দের খবরটি দেওয়ার জন্য আহনাফকে কল দিল। মোবাইলে ওপাশ থেকে আহনাফ বলে উঠল, হ্যালো জান, কেমন আছো? খুব ভালো। তোমার জন্য একটা ভালো সংবাদ আছে। কি? দেখা করে বলতে হবে। তোমাকে লোকেশন মেসেজ করে দিচ্ছি, তুমি চলে আসো। আর হ্যাঁ, আসার সময় সাথে মিষ্টি নিয়ে আসবে। এতটুকু বলার পর ইমতি মোবাইল কেটে দিল। আহনাফকে বললে আহনাফ কতটা খুশি হবে এটা ভেবে ভেবে ইমতি আরও বেশি খুশি হতে লাগলো। ইমতির কথা মতো আহনাফ দেখা করতে আসলো। পূর্বের মতোই আহনাফ ইমতির জন্য একটি উপহার নিয়ে আসলো। ইমতি আহনাফকে দেখে জড়িয়ে ধরল। আহনাফও ইমতিকে জড়িয়ে ধরল। আহনাফ ইমতির চুলের মাঝে মুখ গুজে পড়ল। কী জন্য ডেকেছো মহারানী? ইমতি বলল, আমার লজ্জা করছে, তুমি বলো দেখি কী জন্য রেখেছি। আহনাফ বলল, তুমি ভালো জানো। ইমতি উল্লাসিত কণ্ঠে বলল, আমি মা হতে চলেছি আর তুমি বাবা। এই কথা শোনার পর আহনাফ ইমতির ঘাড় থেকে মাথায় এনে ইমতির দিকে তাকালো। মুখে মৃদু হাসি নিয়ে বলল, তুমি জোকস করছো তাই না? ইমতি হাসি দিয়ে বলল, না, আমি সিরিয়াস। আহনাফ কিছুটা ঘাবড়ে গেল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম স্পষ্ট হতে লাগলো। সে তখন বলল, তুমি না বলেছিলে সেদিন তোমার পিরিয়ডে 23তম দিন চলছিল, তাহলে বাচ্চা কিভাবে সম্ভব? আহনাফের অবস্থা দেখে ইমতি ভড়কে গেল। সে আস্তে আস্তে বলল, আমি মিথ্যা বলেছিলাম, সেদিন আমার 13তম দিন চলছিল। কথাগুলো বলে ইমতি আহনাফের দিকে তাকালো, কিন্তু আহনাফ কিছু বলছে না দেখে ইমতি আবার বলল, চলো আমরা বিয়ে করে নিই, ছোট্ট একটা সংসার হবে, তুমি হবে রাজা আর আমি রানী, আর আমাদের সুন্দর একটা রাজকন্যা আসবে। ইমতি আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আহনাফ তাকে থামিয়ে দিল এবং উগ্র কণ্ঠে বলল, বিয়ে? এখন বিয়ে করব কিভাবে? এখন আমি বিয়ে করতে পারবো না, বিয়ের কথা তুলতে পারবো না। ইমতি এবার সত্যি ভয় পেয়ে গেল। ইমতির মুখেও বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। তখন ইমতি বলল, তাহলে আমার গর্ভে আমাদের সন্তানের কী হবে? আহনাফ কিছুটা স্বস্তির সাথে উত্তর দিল, চলো নষ্ট করে ফেলি। আহনাফের প্রস্তাব শুনে ইমতি যেন আকাশ থেকে হঠাৎ পড়ে গেল। পায়ে কোনো বল অনুভব করতে পারছে না। পা মৃদু কম্পনে কাঁপা শুরু করেছে। যে আহনাফ তাকে এত ভালোবাসে, যে আহনাফ তার জন্য সব কিছু করতে পারে, যে আহনাফ তাকে এত স্বপ্নর প্রত্যাশা দেখিয়েছে, সে কিনা এই প্রস্তাব দিচ্ছে, তাহলে অন্যরা কী করবে? কিন্তু ইমতি তো মা। একটি সন্তান গর্ভে আসার পর থেকেই নারীরা নিজেকে মা হিসেবে অনুভব করে। তারা দুজন ভুল করেছে, কিন্তু ভুলের সাথে তাদের সন্তান কেন পাবে? ইমতি এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই ইমতি আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসলো। ইমতি আহনাফের বন্ধু আলতাফকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। ইমতির অনুরোধে আলতাফ আহনাফের সাথে কথা বলতে গেল। ইমতি চাচ্ছিল আহনাফের কথা সরাসরি শুনতে, তাই আলতাফ আর ইমতি মোবাইলে কল দিয়ে রেখেছিল। আলতাফ আহনাফকে দেখে বলল, কিরে দোস্ত, কী অবস্থা? আহনাফ উত্তর দিল, ভালো, তোর কী অবস্থা? ভালো। ইমতির কাছ থেকে শুনলাম তুই নাকি। এতটুকু বলার পর আহনাফ রেগে গেল। দেখ বন্ধু, এসব শুনতে আমার ভালো লাগছে না, আর তুই এই বিষয়ে কথা বলবি না। আহনাফের কথা শুনে আলতাফ জোর দিয়ে বলল, ইমতিকে না তুই প্রাণের চেয়েও বেশি ভালোবাসতি? আহনাফ কিছুটা বিরক্ত হয়ে বলল, আগে বাসতাম, এখন বাসি না। এই কথা শোনার পর আলতাফ বলল, তোর কাছে কি ভালোবাসা একটা খেলার মতো? স্বাভাবিকভাবে আহনাফ উত্তর দিল, আর এখন এই খেলার মজা শেষ। কিন্তু তুই না বলেছিলি ইমতি তোর কাছে স্পেশাল? দেখ, তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, তবু বলছি, ইমতি আমার কাছে স্পেশাল। আর স্পেশাল মানুষের সাথে স্পেশাল সময় কাটানো যায়, সারা জীবন না। তুই যেহেতু ওকালতি করতে আসছিস, তুই তাকে বলে দিস বাচ্চাটা স্পেশাল মুহূর্তে গিফট হিসেবে রেখে দিতে, না হয় ফেলে দিতে। আহনাফের এই কথার পর আলতাফ মোবাইল দেখিয়ে বলল, বলতে হবে না, ইমতি মোবাইলে সব কিছু শুনেছে। আলতাফও এখান থেকে চলে আসলো। আলতাফ ইমতির কাছে গিয়ে দেখে ইমতি পাখার মাঝে শাড়ি আটকাচ্ছে। ইমতি এখন কি করবে? যে আহনাফকে সে নিজের চেয়ে বেশি ভালোবেসেছে, যাকে সব কিছু দিয়ে দিয়েছে, সে আজ তাকে খারাপ কথা শোনাচ্ছে। কাকে সে বিশ্বাস করবে? তাই সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
কিন্তু আলতাফ তাকে আত্মহত্যা করতে বাধা দেয়। কিন্তু ইমতি আলতাফের সাথে হাতাহাতি করে। হাতাহাতির এক পর্যায়ে আলতাফ ইমতিকে একটা চড় মারে। তখন ইমতি শান্ত হয় এবং বলে, আমি এই বাচ্চার কি পরিচয় দেব? তার চেয়ে বরং মরে যাই, সব কিছু সমাধান হয়ে যাবে। আলতাফ এবার রেগে বলল, মরে গেলে কি সব সমাধান হয়ে যায়? ইমতি আস্তে আস্তে বলল, বাচ্চার বাবার পরিচয়? ইমতির চোখ দিয়ে পানি পড়ছে। ইমতি কখনো কল্পনাও করে না তাকে এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হবে। অন্যদিকে আলতাফের একই অবস্থা। আলতাফ অনেকক্ষণ ভাবল, তারপর বলল, আমি পরিচয় দিব, আমি তোমাকে বিয়ে করব। আলতাফ আর ইমতির বিয়ের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর আলতাফের মোবাইলে আহনাফের কল আসলো। আলতাফ কল ধরেই বলল, কিরে দোস্ত, সবশেষে খাওয়া মাল বিয়ে করতেছিস? বাচ্চা আমার, বাপ ডাকবে তোকে। কথাগুলো বলে আহনাফ কল কেটে দিল। কথাগুলো আহনাফের কানে বারবার বাজতে থাকলো। আহনাফের প্রত্যেকটা শব্দ যেন আলতাফের কানে পিন দিয়ে আঘাত করছে। আলতাফের এখন জানি কেমন কেমন লাগছে। জোশের মাঝে ইমতিকে বিয়ে করার কথা দেওয়া কি ঠিক হয়েছে? সারা জীবন সে আহনাফের সামনে দাঁড়াতে পারবে না। তাকে দেখলেই উস্কানিমূলক কথা বলবে, আর আহনাফ যদি সবার কাছে বলে দেয় তাহলে আলতাফের তো কোনো মান সম্মানই অবশিষ্ট থাকবে না। তাই আলতাফ একটা কথা চিন্তা করলো এবং ইমতির কাছে গেল। আলতাফ ইমতিকে বলল, আমি তোমাকে বিয়ে করব, তবে একটি শর্ত আছে। ইমতি বোধশক্তি হারিয়ে ফেলেছে অনেক আগেই, থাকলেও বা কী করার, আলতাফের শর্ত তাকে মানতেই হবে। কারণ একমাত্র আলতাফ তার গর্ভের সন্তানের পরিচয় দিতে রাজি হয়েছে। তাই সে কিছু বলল না। তখন আলতাফ তার শর্তের কথা বলল। আলতাফের শর্তের কথা শুনে ইমতি যেন চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারছে না। তার সামনে সব কিছু অস্পষ্ট হয়ে আসছে। নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়ে মহাসমুদ্র চলে এসেছে। আর ইমতি যে সমুদ্রে পড়ে যাচ্ছে। যে সন্তানের জন্য আহনাফ তাকে ছেড়ে দিল, সে সন্তানের ওপর আলতাফের আরেক শর্ত আরোপ করেছে। যে স্বপ্নকে আলতাফ দ্বিতীয়বার জাগিয়ে তুলেছিল, সে স্বপ্নকে আলতাফ কালো হাতে ধ্বংস করতে যাচ্ছে। শর্তের কথাগুলো দ্বিতীয়বারের মতো মনে করতে ইমতি অজ্ঞান হয়ে পড়ে গেল। ইমতির অজ্ঞান হওয়ারই কথা। আলতাফ ইমতিকে শর্ত দিয়েছে, সে ইমতিকে বিয়ে করবে যদি সে সন্তানটা নষ্ট করে ফেলে। যে ইমতি সন্তানকে বাঁচানোর জন্য আহনাফের বিশ্বাসঘাতকতার পরও বেঁচে আছে, সে সন্তানের বাঁচা মরার উপরই আলতাফ শর্ত রেখেছে। ইমতি অজ্ঞান হওয়ার পর আলতাফও হতভম্ব হয়ে গেল। সে তাড়াতাড়ি ইমতিকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আলতাফকে বলল, এই সময় মায়েদের এরকমই হয়, বেশি টেনশন করার দরকার নেই। ডাক্তার আরও তাকে বলল ইমতির প্রতি খেয়াল রাখতে, আর ইমতি যাতে কোনো টেনশন না করে সেদিকে খেয়াল রাখতে। আলতাফ ইমতির কাছে গেল। ইমতি ঘুমিয়েছিল। ইমতির চেহারার দিকে তাকিয়ে আলতাফ ইমতির চোখের মায়া পড়ে গেল। প্রত্যেকটা মেয়ের এরকম কিছু না কিছু থাকে যা একটি ছেলেকে সারা জীবন আকৃষ্ট করে রাখার জন্য যথেষ্ট। ইমতির ঘুমন্ত চোখ দুটো আলতাফকে আকৃষ্ট করে ফেলেছে। পাখার বাতাসে উড়ন্ত চুল যেন আলতাফের ভিতরে দাগ কেটে যাচ্ছে। তখন আলতাফ সিদ্ধান্ত নিল সে ইমতিকে নিয়ে দেশের বাইরে চলে যাবে, আর বাচ্চাটাকেও সে রাখবে। কারণ বাচ্চাটাকে সে মারতে পারে না। বাচ্চাটা হয়তো তার নয়, কিন্তু সে কিভাবে তাকে হত্যা করবে? তারা তো বাঁচার অধিকার আছে। সে যদি বাচ্চাটি নষ্ট করে তাহলে আহনাফ আর তার মাঝে পার্থক্য কী থাকবে? যদি বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখানোর সুযোগ না দেয় তাহলে সেও তো আহনাফের মতো পশুতে পরিণত হবে। ইমতির স্বপ্ন ছিল সুন্দর একটা মেয়ে হবে, কিন্তু সব স্বপ্নের মতো এই স্বপ্নেও মৃত্যু হয়ে একটা ছেলে সন্তান হলো। দেখতে অনেক সুন্দর। ইমতির গর্ভাবস্থায় আলতাফ ইমতিকে ভালো যত্নে রেখেছে। তারা নিউ ইয়র্কে একটা বাড়িতে থাকে। ছেলেটির নাম রাখে ইমন। ইমনের যখন 2 বছর তখন ইমতি আর আলতাফের আরেক সন্তান হয়। তার নাম রাখে শফিক। আলতাফ শফিকের সাথে মিশতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সে ইমনের সাথে মেশে, তারপরেও মনের ভেতর কেমন যেন জানি লাগে। কিন্তু আলতাফ তা প্রকাশ করে না, বরং অসুস্থ লাগা সত্ত্বেও আলতাফ ইমনের সাথে বেশি সময় কাটায়। ইমন আর শফিক আস্তে আস্তে বড় হতে থাকে। আলতাফ একটা বিষয় প্রথম থেকেই লক্ষ্য করে আসছে, ইমতি তার সাথে স্বাভাবিকের চেয়েও স্বাভাবিক, যা তাকে আরও অস্বাভাবিক করে তুলছে। ইমতি কখনো আলতাফের সাথে কথা কাটাকাটি করে না। আলতাফ যা বলে তাই মাথা নত করে মেনে নেয়। এই বিষয়টা আলতাফের ভালো লাগে না। আলতাফ চায় ইমতি তার সাথে ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি করুক। ভুল তো মানুষই করে, তাই বলে এভাবে চুপ থাকতে হবে? কিন্তু আলতাফ তার মনের ভাব কোনোদিন প্রকাশ করে না। অন্যদিকে ইমতি কিভাবে আলতাফের মতো মানুষের সামনে কথা বলবে? বরং ইমতি আলতাফের সামনে আসলে ভয় করে, না জানি মানুষটাকে কোনো না কোনোভাবে অপমান করে ফেলে। আলতাফ ও ইমতি আলাদা আলাদাভাবে প্রতিদিন চিন্তা করে এই নিয়ে তারা দুজন দুজনার সাথে কথা বলবে, আবার তারা ইচ্ছে করে বলে না। যদি পুরনোর কথা উঠে আসে, তাই এভাবেই চলতে থাকে তাদের সংসার। এদিকে ইমন বাবা মার কথা শোনে, কিন্তু শফিক একটু বখাটে।
তবে ইমন ও শফিক দুজনে আলতাফকে খুব সম্মান করে। ইমতি রান্নাঘরে ঢুকে কাজ করছিল। মশলার ঝাঁঝে তার চোখ লাল হয়ে আসছে। সে সময় ইমন এসে ইমতিকে বলল, আম্মু, আমি একটা মেয়েকে ভালোবাসি। মেয়েটার নাম অন্তি। ভালোবাসি শব্দটা শুনে ইমতির ভিতর মোচড় দিয়ে উঠল। এই ভালোবাসা তার জীবনকে নষ্ট করে দিয়েছে। ছেলের মুখ থেকে এরকম কথা শুনে কিছুক্ষণের জন্য আহনাফের কথা মনে পড়ে গেল। যে ভালোবাসার দাবিতে আহনাফ তার সমস্ত কিছু কেড়ে নিয়েছে, সে ভালোবাসার কথা আজ ইমন বলছে। ইমতি খেয়ালই করেনি ইমন যে এত বড় হয়ে গেছে। ইমতি অপলকভাবে ইমনের দিকে তাকিয়ে রইল। ইমন তার আম্মু ইমতির চাহানি দেখে অস্বস্তির মাঝে পড়ে গেল। তখন ইমন বলল, কি আম্মু, কিছু বলো। ইমতি শুধু বলল, তোর বাবা জানে। আমার সাথে এই বিষয়ে আর কোনো কথা বলবি না। তুই এখান থেকে যা, আমাকে আমার কাজ করতে দে। ইমতি চাচ্ছিল ইমনকে এড়িয়ে চলার জন্য, কিন্তু ইমতির বারণ করার শর্তে ইমন বলল, অন্তি মেয়েটা বাঙালি, ফেসবুকে পরিচয়। অন্তি খুবই সুন্দর। এবং ইমন হয়তো আরও অনেক কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তখন ইমতি ইমনকে ধমক দেয় এবং এই প্রথম ইমনকে চর মারে। ইমন চর খেয়ে থম হয়ে গেল। তাকে চর দেওয়ার কারণ সে বুঝে উঠতে পারছে না। ইমন তার মায়ের কাছে কি অপরাধ করছে তাও বুঝতে পারছে না। ইমন তার আম্মু ইমতিকে কিছু জিজ্ঞাসা করলো না, বরং সে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। ইমনের এখনও এমন সাহস হয়নি যে তার বাবা আলতাফ সাহেবের সামনে দাঁড়িয়ে তার ভালোবাসার কথা বলবে। সে তার মার সাথে কথা বলতে পারতো, তাই বলেছে, কিন্তু তার মা তাকে শুধু শুধু চর মারল। ইমন কি করবে কিছু বুঝতে পারছে না। তাই সে সিদ্ধান্ত নিল সে আব্বু আম্মুকে না জানিয়ে বাংলাদেশে আসবে অন্তির সাথে দেখা করার জন্য। রান্নাঘরে ইমতি চাপা সরে কাঁদা শুরু করে দিল। সে এই প্রথম তার সন্তানের উপর হাত তুলেছে। সন্তানের ভুলের জন্য নয়, বরং নিজের ভুলকে ঢাকার জন্য। ইমতি নিজেকে বারে বারে ধিক্কা দিতে লাগলো। কেন সে ইমনের গায়ে হাত তুলল? ইমতি এই 25 বছর আড়ালে আড়ালে নিজের পাপের জন্য ক্ষমা চেয়েছে, চুপে চুপে কেঁদেছে। কেন সে কাউকে ভালোবাসতে গেল? সে জানতো না যে ছেলে ভালোবাসা দাবিতে কোনো মেয়ের হাত ধরতে পারে, সে ছেলে একই দাবিতে ওই মেয়ের বুকেও হাত দিতে পারে। এটা ছিল তার ভুল। কিন্তু সে মুখ ফুটে আলতাফকে কিছু বলতে পারে না। আলতাফের মতো মানুষ সে জীবনে কম দেখেছে। কোনো কিছু নিয়ে সে রাগ করে না। ইমন আর শফিককে আলতাফ কখনো আলাদা চোখে দেখে না। আলতাফ এই পর্যন্ত কোনোদিন ইমতিকে তার অতীতের কথা জিজ্ঞেস করে নাই। ইমতির কষ্ট লাগে, কারণ এত ভালো একটা মানুষ এত কাছে পেয়েও মিশতে পারে না। ইমতি প্রতিদিন চেষ্টা করে আলতাফের সাথে খোলা মনে কথা বলতে, কিন্তু সে পারে না। এদিকে ইমন আজ ভালোবাসার দাবি নিয়ে আসছে, তাই সে নিজেকে ঠিক রাখতে পারেনি। ইমনের গায়ে হাত তোলার পর থেকে ইমতির মন চাচ্ছে তার হাতটা ভেঙে ফেলার জন্য। তার নিজের উপর চরম হতাশা ভর করছে। অন্তি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছে। আজ ইমন আসছে। ইমন অন্তির ভালোবাসা। ফেসবুকে পরিচয় হলে তাদের মাঝে সম্পর্কের গভীরতা অনেক। অন্তি এবং ইমন প্রতিদিনই ভিডিও কলে কথা বলে। অন্তির বাড়ির সবাই ইমনের সম্পর্কে মোটামুটি জানে। অন্তির প্রাইভেট কার নিয়ে এসেছে। অন্তির বাবা বিরাট ব্যবসা। জন্মের পর থেকে অন্তির যা চেয়েছে তাই পেয়েছে, তাই বাবা তার এই চাওয়া অপূর্ণ রাখেনি। অন্তি যখন তার বাবাকে ইমনের কথা বলে, তখন তিনি বলেন, আমার একমাত্র সন্তান অন্তি, যা চায় তাই হবে। অন্তির বাবা অন্তির সাথে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ কাজে আটকা পড়ে গেছে, তাই ড্রাইভারকে পাঠিয়েছে। অন্তি যখন তার ভালোবাসা ইমনের জন্য অপেক্ষা করছিল, তখন ড্রাইভারের কল বেজে উঠল। ড্রাইভার মোবাইলে কথা বলার পর অন্তি জিজ্ঞেস করল, চাচা, কে কল দিয়েছিল? ড্রাইভার নিচু স্বরে উত্তর দিল, আপামনি, আহনাফ স্যার কল দিয়েছিল। তখন অন্তি বলল, চাচা, আপনাকে না কতবার বলেছি আমার সামনে আব্বুকে আহনাফ স্যার ডাকবেন না, শুধু স্যার ডাকবেন। আপনার মুখে বাবাকে শুধু স্যার ডাকটা শুনতে ভালো লাগে। ড্রাইভার তখন বাদু ছেলের মতো উত্তর দিল, আচ্ছা আপামনি। ড্রাইভার আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু অন্তির তখন ড্রাইভারের কথার প্রতি কোনো মনোযোগ নাই। কারণ অন্তি দেখতে পারছে এক পা দুপা করে তার স্বপ্নের মানুষ ইমন তার দিকে এগিয়ে আসছে। জীবন গল্পের চেয়েও বেশি নাটকীয়। যিনি উপরে বসে আমাদের গল্প লিখে যাচ্ছেন, তিনি তো মহান সৃষ্টিকর্তা। তিনি কখনো কাউকে নিরাশ করবেন না। হয় দুনিয়ায় তার ফল দিবেন, নতুবা পরকালে। অন্তি আর ইমনের বাবা আহনাফ, এই খবর তারা কেউ জানে না। জানবি বা কী করে? আহনাফ অন্তির কাছে সর্বশ্রেষ্ঠ পিতা। আহনাফের একমাত্র সন্তান অন্তির জন্য সব কিছু করতে পারে। আহনাফ সমস্ত ব্যবসার কাজ শেষ করে যখন বাড়িতে আসে, তখন অন্তির পবিত্র মুখ দেখে তার সমস্ত ক্লান্তি জুড়িয়ে যায়। আর অন্তি কল্পনাও করতে পারবে না তার বাবা এইরকম একজন মানুষ ছিল। অন্তি আর ইমন অন্তিদের বাড়িতে আসে। ইমন অন্তির বাবাকে সালাম করে। অন্তির মা নেই। ইমন বাবার সাথে কথাবার্তা বলে,
কিন্তু অন্তির বাড়ির কেউ তাকে তার পরিচয় জিজ্ঞেস করে না, কারণ তারা জানে অন্তি যা করবে তার ভালোর জন্য করবে। অল্প সময়ের মাঝে ইমন অন্তিদের পরিবারের সাথে মিশে যায়। এদিকে আহনাফ তার মেয়ে অন্তিকে অনিশ্চিত লাইফের দিকে পাঠাতে চায় না, কারণ ইমন তাদের কাছে অপরিচিত, নিতান্তই একজন বাইরের লোক। তাছাড়া ইমন নিউ ইয়র্ক থেকে এসেছে। আহনাফ একজন আদর্শ বাবা, তার মেয়ে সে নিশ্চিত জীবন চায়। তাই আহনাফ অন্তি ও ইমনকে ডাক্তারের চেকআপের জন্য পাঠালো। নিউ ইয়র্কে ইমনের নিখোঁজ হওয়ার পর আলতাফ আর ইমতি পাগলের মতো খুঁজতে থাকে। ছেলে এত বড় হয়েছে, কোনোদিন তো না বলে বাইরে যায়নি, কিন্তু এখন তাকে পাওয়া যাচ্ছে না কেন? ইমতি মনে মনে বারবার নিজেকে দোষারোপ করতে লাগলো, কেন সে ইমনকে চড় মারতে গেল। তখন ইমনের ঘর খোঁজার সময় ইমতি একটি চিঠি পেল। চিঠিতে লেখা, আমি বাংলাদেশে যাচ্ছি অন্তির সাথে দেখা করতে। এই চিঠি আলতাফকে দেখানোর পর আলতাফ পুরো বোকার মতো হয়ে গেল। তারা কি করবে বুঝতে পারছে না। ইমতি ইমনের সব কথা আলতাফকে বলল। আলতাফ ইমতিকে কি করবে জিজ্ঞেস করলে ইমতি কোনো উত্তর দেয় না। ইমতির উত্তর না পেয়ে আলতাফ বলল, আমরা দেশে গেলে কেমন হয়? ইমনকেও খুঁজে বের করে আনবো, আর এত বছর পর নিজের দেশে ঘুরেও আসবো। আলতাফের প্রস্তাবে ইমতি হ্যাঁ বা না কিছু বলে না, সে শুধু দাঁড়িয়ে থাকে। আলতাফ দ্বিতীয়বার জিজ্ঞেস করতে ইমতি বলল, তুমি যা ভালো বোঝো তাই করো। আলতাফের এখনও রাগ হলো, একটা মেয়ের কি কোনো মতামত নাই? সে যা চায় তাই কেন করতে হবে? কিন্তু আলতাফ তার রাগ প্রকাশ করলো না, সব সময়ের মতো চাপা দিয়ে রাখলো। অন্তি এবং অন্তির ভালোবাসা ইমন তাদের মেডিকেল চেকআপের জন্য ডাক্তারের কাছে গেল। ডাক্তার কয়েকটা পরীক্ষা করলো। পরীক্ষার রিপোর্ট দেখে ডাক্তার সব কিছু ওকে করে দিল। এদিকে যতদিন যাচ্ছে আলতাফ আর ইমতি অস্বস্তি লাগছে, কোনো কিছু ভালো লাগছে না। তাদের মাথায় একটাই চিন্তা, ইমন কেমন আছে? সে ভালো আছে তো? বাংলাদেশে কী করছে? কোথায় যাচ্ছে? আর সে যে মেয়ের জন্য গিয়েছে তাকে পেয়েছে কি না? আরও নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। ইমতি চিন্তা করছে, ইমন যদি আহনাফের মতো হয় তাহলে অন্তির জীবন নষ্ট হয়ে যাবে। এ কথা স্মরণ করতেই তার সারা শরীরের রোম দাঁড়িয়ে গেল। ইমতির চোখের সামনে ভেসে উঠল সে পূর্ণিমা রাতের কথা, যে রাতে ইমতি আর আহনাফ একা একা হেঁটে আসছিল। তারা একা ছিল, তাদের তেমন কোনো উদ্দেশ্য ছিল না, এমনকি এরকম ইচ্ছাও ছিল না। বরং তারা প্রতিজ্ঞা করেছিল বিয়ের আগে শারীরিক সম্পর্কে যাবে না। তারপরে তাদের মাঝে একটা শারীরিক সম্পর্ক হয়ে যায়, কারণ একটা ছেলে একটা মেয়ে একা থাকলেও অনেক কিছু হওয়াটা স্বাভাবিক, না হলে এটা অস্বাভাবিক। আর এটাই তাদের ভুল ছিল। ইমতি ওই রাতে এসব কথার চিন্তা বাদ দেওয়ার জন্য ওয়াশরুমে গিয়ে মুখের পানি ঝাপটা দেয়। আর এদিকে যে শফিক সারাদিন হইচই করে বাড়ি মাতিয়ে তুলতো, সেও আজ ভাইয়ের অনুপস্থিতিতে চুপ করে আছে। ইমনের সাথে সে সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে তর্ক করত, কিন্তু দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসত। আলতাফ আর ইমতি যখন প্রায় গুছিয়ে সব ঠিকঠাক করে রেখেছে বাংলাদেশ যাওয়ার জন্য, তখন অপরিচিত নাম্বার থেকে একটি কল আসে। ইমতি কল রিসিভ করতে ওপাশ থেকে ইমন বলে ওঠে, আম্মু কেমন আছো? ইমতি তার সন্তান ইমনের কণ্ঠ শোনার পরেই তার চোখ থেকে পানি পড়া শুরু করে দিল। সে চোখের পানি মুছে বলল, ভালো, তুই কেমন আছিস বাবা? ইমনও তার মায়ের কণ্ঠ শুনে নরম হয়ে যায়। সে উত্তর দেয়, আমি ভালো আছি। ইমন আরও কিছু বলতে চাচ্ছিল, তখন ইমতি বলল, তুই এখানে চলে আয়, তোর বাবা তোর জন্য টেনশন করছে, আর তোর ভাই তো কোনো কিছু খাচ্ছে না। তখন ইমন উত্তর দিল, আমার অন্তির সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, তোমরা আসলেই আমরা বিয়ে করে নেব, তোমরা আসতে পারবে না? এই প্রথম ইমতি তার সন্তানের জন্য আলতাফকে জিজ্ঞেস না করে একটা সিদ্ধান্ত নিল এবং বলল, আমরা আসছি। ইমতির কথা শুনে আলতাফও অবাক হয়ে গেল, তবে সে খুশিও হলো, কারণ ইমতি আজ নিজে নিজে একটি সিদ্ধান্ত নিয়েছে। ইমন এখন নিজেকে অপরাধী মনে করছে। সে তার বাবা মাকে ছেড়ে আসার জন্য কষ্ট অনুভব করছে। তার পাশে অন্তি আছে, তারপরেও যেন কিসের শূন্যতা। সে ধীরে ধীরে অনুভব করতে থাকে, এটা মা বাবা ভাইয়ের ভালোবাসার শূন্যতার অনুভূতি। মানুষের মন বিশাল, তাদেরকে একজনে ভালোবাসা দিয়ে তৃপ্তি দেওয়া যায় না, তাই তারা সমাজবদ্ধভাবে বাস করে, সবার কাছ থেকে ভালোবাসা চায়। ইমন এখন দৃঢ়ভাবে অপেক্ষা করছে একটি বার আম্মু আর আব্বুর নিষ্পাপ চেহারা দেখার জন্য। আহনাব তার একমাত্র মেয়ে, দুশ্চিন্তায় ব্যবসায় মনোযোগ দিচ্ছে পাচ্ছেন না। তার ইমনকে পছন্দ হলো কেমন কেমন জানি লাগছে, কারণ এত বছর পর ইমনকে দেখে তার ইমতির কথা গভীরভাবে মনে পড়ল। সে ইমতিকে ভালোবাসত, খুব প্রচণ্ডভাবে ভালোবাসত, এখনও ভালোবাসে। আহনা প্রতিদিন রাতে ইমতির কথা স্মরণ করে। ইমতির একটি কথা এখনও তার কানে বাজে। ইমতি তাকে একদিন বলেছিল, মানুষকে পরীক্ষা করতে হলে তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দাও, বিশ্বাসঘাতকতা করো, কষ্ট দাও, দেখবে তার আসল চেহারা বেরিয়ে আসবে। যদি সে তোমার কাছে ফেরত আসে তাহলে মনে করবে সে তোমার,
আহনাফ তো ইমতির কথা মতোই তাই করেছিল। ইমতির বিপদের সময় সে ইমতিকে একলা ছেড়ে দিয়েছে, কিন্তু সে কেন ফেরত আসলো না? এই প্রশ্নের উত্তর এখন আহনাফ খুঁজে পায় না। তাহলে ইমতি কি তাকে ভালোবাসতো না? যে ইমতি তার জন্য জীবন দিতে পারত বলে ওয়াদা করেছিল, সে ইমতি কেন তার একবার অবহেলার কারণে আর ফেরত আসলো না? সে যখন ইমতির মুখে আনন্দের সুসংবাদের কথা শুনল, তখনই সে বুঝে গেছিল তাদের মাঝে সম্পর্ক দৃঢ় করার জন্য আরেক নবাগত শিশু আসছে। সে এটা উপলব্ধি করতে পেরে যে কী খুশি হয়েছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। আহনাফ যখন শুনল ইমতি আর আলতাফের বিয়ে ঠিক হয়ে গেছে, তখন সে বারবার ইমতিকে কল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইমতির মোবাইল বন্ধ আসছিল। আলতাফ যাতে বিয়ে না করে তাই সে আলতাফকে বাজে বাজে কথা বলেছে। তারপরেও ইমতি দূরে সরে গেছে, তার থেকে অনেক দূরে। প্রতিদিন আহনাফ ইমতিকে একটি মাত্র দেখার জন্য ছটফট করে। সে তার ভালোবাসার মানুষকে একটিবার দেখতে চায়। সে কেমন আছে, কি করছে জানতে ইচ্ছে করে। আহনাফ ইমতির অপেক্ষায় আর বিয়ে করে না। সে এখনও বিশ্বাস করে ইমতি একদিন না একদিন তার কাছে ফেরত আসবে। সে তার নিঃসঙ্গ জীবনে অন্তিকে পায়। সে অন্তিকে ফুটপাত থেকে কুড়িয়ে আনে। সে অন্তিকে নিজের মেয়ের মতো করে বড় করে তোলে। আহনাফ অন্তির মাঝে আর ইমতি সন্তানের চেহারা দেখতে পায়। অন্তি বা কেউ জানে না যে অন্তি তার পালিত সন্তান। সত্যিকার অর্থে আহনাফ এরকম কথা চিন্তাও করে না। সে সবসময় চেষ্টা করেছে অন্তির কাছে আদর্শ বাবা হতে। আহনাফ জীবনে অনেক ভালো কাজ করেছে। আহনাফের এখন মাঝে মাঝে আফসোস হয়, কেন ইমতির সাথে এই খেলাটা খেলতে গেল। ইমতির কথায় খেলাটা না খেললে হয়তো ইমতি তার কাছে থাকতো। অন্তির মতো একটা ফুটফুটে মেয়ে থাকতো। ইমতির স্বপ্ন ছিল তাদের প্রথম সন্তান মেয়ে হবে, আর আহনাফ বলতো ছেলে হবে। এই নিয়ে তারা কত ঝগড়া করেছে তা কল্পনা আসতে আহনাফের চোখের কোণায় জল জমে ওঠে। আহনাফ এখন অন্তির মাঝে ইমতির স্বপ্নের মেয়েকে খুঁজে পায়, তবুও তার মাঝে শূন্যতা, ইমতির ভালোবাসার শূন্যতা। আহনাফের কানে এখনও ইমতির খামখেয়ালির কথা বেজে ওঠে। ইমতির মুচকি হাসির চেহারা ভেসে উঠলে আহনাফ আর ঘুমোতে পারে না। আহনাফ শুধু ইমতিকে চায়, শুধু ইমতিকেই। আজ ইমতি আর আলতাফ ঢাকায় আসছে। তাদের রিসিভ করতে উন্তি আর ইমন এসেছে। আজকেও আহনাফ ব্যবসার কাজে আটকা পড়ে গেছে। আহনাফ অনেকবার কল দিয়েছে, অন্তি কথা বলেছে, আর ড্রাইভার চাচা সবসময় অন্তির সামনে আহনাফকে স্যার বলে রেখেছে, তাই আহনাফের এখানে কোনো নাম ওঠেনি। ইমতি আর আলতাফ এখন আহনাফের বাড়িতে বসে আছে। তাদেরকে মেহমানদারির কোনো কমতি রাখছে না। কিছুক্ষণের মধ্যে আহনাফ বাড়িতে চলে আসবে। একটু আগে সে অফিস থেকে কল দিয়েছিল। আহনাফ আর ইমতির খাওয়া দাওয়া যখন শেষ পর্যায়ে, তখন ইমতি দেখলো দরজা দিয়ে তার সবচেয়ে ঘৃণিত মানুষটি ভিতরে প্রবেশ করছে। সে প্রথমে এটাকে নিজের ভুল মনে করলো, কিন্তু তার চেহারা ভালোভাবে দেখার পর বুঝতে পারলো এই সে মানুষরূপী হায়না। অন্যদিকে আহনাফের এই 25 বছরের সাধনা পূর্ণ হলো। তার সামনে এমন একজন নারী বসে আছে যা সে সারা জীবন ধরে চেয়েছে। আহনাফ দেখতে পাচ্ছে তার সমস্ত আবেগের কেন্দ্রবিন্দু ইমতিকে। সে তার সারা জীবনে শুধু ইমতিকে অনুভব করতে পেরেছে, আর কোনো মেয়ের দিকে সে ভালোভাবে তাকায়নি পর্যন্ত। আহনাফ তার চোখে বিশ্বাস করতে পারছে না তার সামনে তার ভালোবাসা ও তার জীবনের সবচেয়ে দামি একজন মানুষ বসে আছে। তাই ইমতিকে দেখার পর আপনি আহনাফের ঠোঁটে আনন্দের হাসির রেখা ভেসে উঠল, এবং আহনাফের চোখ জলে টলমল করতে শুরু করলো, এবং আহনাফ সব কিছু ঘোলাটে দেখতে লাগলো। এদিকে ইমতির কাছে এই হাসি যেন কাটার মতো বিচ্ছে। সে এই হাসি সহ্য করতে পারছে না। এই হাসি ইমতির কাছে পরিষ্কার জানান দিচ্ছে আহনামের মতো বাজে মানুষ পৃথিবীতে আর নাই। ইমতির বিপরীতে বসা আলতাফ যেন আজ আরেক দ্বিধায় পড়ে গেল। আলতাফ আজ এক কঠোর সিদ্ধান্ত নিল, সে আহনাফকে একটা চড় মারবে। তাই সে চেয়ার থেকে উঠতে গেল। তখন অন্তি আহনাফের হাত ধরে সবার উদ্দেশ্য করে বলল, এটা হলো আমার আব্বু, সবচেয়ে ভালো আব্বু, সবার থেকে আলাদা। এরকম ভালো মানুষ বাবা হিসেবে পাওয়াও ভাগ্যের ব্যাপার। আমার কাছে আমার আব্বু একজন স্পেশাল মানুষ। অন্তি মিথ্যা বলেনি। আহনাফ একজন আদর্শ বাবা। সে কোনো দিক থেকে অন্তির জন্য কমতে রাখেনি, হোক অন্তি তার পালিত সন্তান। এদিকে আলতাফের রাগ যেন আর বেড়েই চলছে, কিন্তু সে পরক্ষণে একটা জিনিস চিন্তা করলো। মারের চেয়ে বড় একটা অস্ত্র আছে, এবং তা হলো মানুষের মুখের ভাষা। এদিকে আহনাফ অস্বস্তির মাঝে পড়ে যাচ্ছে। সে কি ইমতিকে সব ঘটনা খুলে বলবে? সে কি বলবে সে এখনও তার অপেক্ষায় বসে আছে, এমনকি বিয়ে পর্যন্ত করেনি? কিন্তু অন্তির কথা উঠলে তাকে সত্য কথা বলতে হবে যে অন্তি তার পালিত সন্তান। কিন্তু আহনাফ কিভাবে অন্তির সামনে এই কথা বলবে? আহনাফ তো অন্তিকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। আহনাফের অস্বস্তি যেন বেড়েই চলেছে, কারণ যে ইমতিকে দেখার জন্য সে এত বছর অপেক্ষা করে আসছে, সে তার দিকে বিষের মতো তাকিয়ে আছে। তার চোখ থেকে যেন ঘৃণার লেলিহান শিখা বেরিয়ে আসে।
এই সময় আলতাফ আহনাফকে তার অতীত কাজের শাস্তি হিসাবে একটা কথা বলার জন্য ইমনকে ডাক দিল। আলতাফ দেখাতে যাচ্ছে তার ওই স্পেশাল মুহূর্তের পাপের জন্য তার ছেলে ও মেয়ের মাঝে বিয়ে হতে যাচ্ছে। তাই আলতাফ একটা হাসি দিয়ে ইমনকে ডেকে এনে এই প্রথম ইমনের কাঁধে হাত রেখে আহনাফকে উদ্দেশ্য করে বলল, আহনাফ সাহেব, এটা হলো আমার আর ইমতির স্পেশাল মুহূর্তের স্পেশাল সন্তান।